Good morning from Rishia Nature Camp, কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সকাল 6টা, হাঁটতে বেরিয়েছি জঙ্গলের ভেতর প্রাতঃভ্রমণ। আর চারদিকে প্রচুর পাখি ডাকছে, হয়তো একটু আওয়াজ পৌঁছচ্ছে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কানে। আর মহুয়া গাছ দেখলাম, সেই মহুয়া ফুল আর তার ফল পড়ে আছে চারপাশে, অসম্ভব সুন্দর গন্ধ তার। আমি প্রথমবার দেখলাম, দেখাচ্ছি আপনাকে। প্রত্যেকটা ফল কিন্তু রসালো, আর ফলের মধ্যে কিন্তু সুন্দর গন্ধ আছে। আমার আজকের গল্প উড়িষ্যা থেকে। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে কুলডিহা অভয়ারণ্য, আর তার ভেতর ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্টের ভীষণ সুন্দর একটা থাকার জায়গা। প্রকৃতির বুকে ইটকাঠের জঙ্গল কিন্তু একদম না, সবুজ রঙের তাঁবুতে রাত্রিবাসের সুযোগ আছে এই কুলডিহা অভয়ারণ্যে। ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ওএফডিসির এই ঋষিয়া নেচার ক্যাম্প অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে 9টা তাঁবু নিয়ে ঋষিয়া নেচার ক্যাম্প। এই ঋষিয়া নেচার ক্যাম্পে আছে 9টা টেন্ট। আমার পেছনে যেমন দেখতে পাচ্ছেন টেন্ট, এই টেন্টে থাকবো 2 রাত্রি, আর ঘুরবো গোটা জঙ্গল, অভিজ্ঞতা শেয়ার করব আপনার সঙ্গে। তাই শেষ পর্যন্ত আপনাকে কিন্তু থাকতে হবে এই ভিডিওতে, যদি আপনি জানতে চান এখানে ভাড়া কত, এখানে খাবার দাবার কেমন আছে, আশেপাশে কোথায় ঘুরতে গেলাম। আর ভালো কথা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি, জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর তাতে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে অনুপ্রেরণা। যতজন আপনারা সাবস্ক্রাইব করবেন আমি বুঝবো আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও, আর সেটা আমাকে অনুপ্রেরণা দেবে আর একটা নতুন ভিডিও করার জন্য, আর একটা নতুন কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তাই আগে ঝট করে ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বোতাম, আর তারপরে দেখতে থাকুন শেষ অবধি কি কি আমি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি এখানে। এবার দেখে নেই কিভাবে পৌঁছানো যায় কুলডিহা। প্রথম অপশন ট্রেন। হাওড়া থেকে ছাড়ে দক্ষিণ ভারতগামী অনেকগুলি ট্রেন। ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। বালাসোর থেকে কুলডিহা মোটামুটি 45 কিলোমিটার দূরে, আর সময় লাগে প্রায় 1 ঘন্টার মতন। কুলডিহা পৌঁছানোর দ্বিতীয় অপশন বাই রোড। কলকাতা থেকে কুলডিহা বাই রোডে প্রায় 300 কিলোমিটার দূরে, আর ড্রাইভিং টাইম মোটামুটি 6 ঘন্টা। আর আমিও এসেছিলাম নিজের গাড়ি চালিয়ে। দক্ষিণ কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে ধরে ফেলেছিলাম মা ফ্লাইওভার ধরে এসে উঠলাম দ্বিতীয় হুগলি সেতুতে। দ্বিতীয় হুগলি সেতু পার করে ধরলাম NH-16। এই NH-16 কোলাঘাট, খড়গপুর, বেলদা, দাঁতন হয়ে আমাকে পৌঁছে দিল উড়িষ্যায়। জলেশ্বর হয়ে ঢুকলাম উড়িষ্যা। জলেশ্বর থেকে আমাকে এগোতে হবে বালাসোর পর্যন্ত, কিন্তু বালাসোর শহরে আমাকে ঢুকতে হবে না। বালাসোর শহরে ঢোকার বেশ খানিকটা আগেই ফ্লাইওভারে না উঠে ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিক বেঁকে গিয়ে ধরলাম স্টেট হাইওয়ে। আপাতত গন্তব্য নীলাগিরি। এই নীলাগিরিতে আছে কুলডিহা ফরেস্ট রেঞ্জ অফিস, যেখান থেকে আমাকে নিতে হবে গাড়ির পারমিট। এই গাড়ির পারমিট কিন্তু অনলাইনে ওনারা ইস্যু করেন না। কুলডিহা রেঞ্জ অফিস থেকে কুলডিহা ফরেস্টে ঢোকার পারমিট নিতে হবে। মেনলি যে পারমিটটা এখান থেকে ইস্যু হয় সেটা হচ্ছে গাড়ির পারমিট, আর ক্যামেরা যদি থাকে কারোর সাথে, স্টিল ক্যামেরা বা সিনে ক্যামেরা, সেই ক্যামেরার পারমিট। আর এই রেঞ্জ অফিসের লোকেশানটা একটু কনফিউজিং। এর জন্য সবথেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে এখানে নীলগিরিতে যে থানা রয়েছে, নীলগিরি থানা ক্রস করে বাঁ হাতে হচ্ছে এই অফিস। আপনি যদি কলকাতা থেকে আসছেন যখন, আপনার ডান হাতে পড়বে নীলগিরি থানা, সেটা ক্রস করে একটু এগোলেই বাঁ হাতে এই রেঞ্জ অফিস। আর রেঞ্জ অফিস থেকে পারমিট করে নিয়েছি আমি। পারমিট করে নিয়ে এখন আমি রওনা দেব। মোটামুটি এইখান থেকে আরও 22 কিলোমিটার দূরে ঋষিয়া নেচার ক্যাম্প, সেখানে যেতে হবে। আর লাস্ট বাট নট লিস্ট, এই অফিস কিন্তু অফিসিয়ালি 1টার সময় বন্ধ হয়ে যায়, মানে 1 PM। কিন্তু আমি কথা বললাম যে কলকাতা থেকে বাইকার যদি কেউ আসেন তার তো একটু বেশি সময় লাগতেই পারে রাস্তায়। তো ভদ্রলোক আমাকে অ্যাসিওর করলেন, যিনি স্টাফ ছিলেন, যে না আমরা এখানেই থাকি, একটু লেট হলে কোনো সমস্যা নেই,
ওনারা কিন্তু এখান থেকে এন্ট্রি পাস যেটা আছে ওটা ইস্যু করে দেবেন। তবে হ্যাঁ, অবশ্যই সন্ধ্যের আগে আসতে হবে। অন্ধকার হয়ে গেলে বনাঞ্চল এলাকা, এন্ট্রি রেস্ট্রিক্টেড। তো যাই, 22 কিলোমিটার আর বাকি। আর তারপরে পৌঁছে দেখছি বহু প্রতীক্ষিত সেই ঋষিয়া নেচার ক্যাম্প কেমন আছে। নীলাগিরিতে কুলডিহা রেঞ্জ অফিস থেকে গাড়ির পারমিট বানিয়ে আবার সেই গুগল ম্যাপকেই ভরসা করে এগিয়ে চললাম ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে। দূরত্ব 25 কিলোমিটার। প্রায় 40-45 মিনিটের ভেতরেই এসে পৌঁছলাম কুলডিহা ফরেস্টে ঢোকার এন্ট্রি গেটে। নীলগিরি থেকে রওনা হয়ে প্রায় যেমন বলছিলাম 22 কিলোমিটার মতন রাস্তা, 22 কিলোমিটার চলে এলাম অ্যারাউন্ড 40 মিনিটে। আর যেখানটায় এখন গাড়ি রেখেছি আর যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টে আপনার যে পারমিটটা নেওয়া হয়েছে গাড়ির, সেই পারমিটটা এখানে চেক করা হবে, খাতায় এন্ট্রি করা হবে। আর তারপর এই যে পেছনের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব ঋষিয়া নেচার ক্যাম্প, তার উদ্দেশ্যে। ফরেস্টে ঢোকার এন্ট্রি গেটের লগ বুকে এন্ট্রি করে প্রবেশ করলাম কুলডিহা অভয়ারণ্যে। পেছনে ফেলে এলাম নগর জীবনের কোলাহল আর তার সাথে মোবাইলের সিগন্যাল। মিনিট 10 ভেতরই পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই ঋষিয়া নেচার ক্যাম্পে। আর যেমন বলছিলাম 9টা তাঁবু, সেরকম একটা তাঁবুতে আছি আমি। দেখাই কেমন অ্যাকোমোডেশনটা। এই পরপর তাঁবুগুলো রয়েছে, প্রত্যেকটা তাঁবুরই স্ট্রাকচার মোটামুটি সেম। একটা পাকা লোহার স্ট্রাকচার করা আছে ঝড় বৃষ্টির হাত থেকে তাঁবুটাকে রক্ষা করার জন্য। আর তার নিচে একদম যে টেন্ট আমরা যেটাকে বলছি তাঁবু, সেই তাঁবুটা রয়েছে। আর তাঁবুর ভেতরে কি আছে, তাঁবুর ভেতরে কি আছে আসুন দেখে নিই এক ঝলক। প্রত্যেকটা তাঁবু কিন্তু একটা পাকা মেঝের ওপর তৈরি করা, টাইলস বেছানো মেঝে, বাইরে দুটো চেয়ার রয়েছে। আর তাঁবুর ভেতর যদি আমি ঢুকি, এটা আমাদের থাকার জায়গা। এখানে আছে একটা কিং সাইজ বেড, ফ্যান আছে, ছোট দুটো ঘুলঘুলি আছে, কম্বল দিয়েছেন, যদিও এই মুহূর্তে কম্বল লাগছে না, কারণ এই হঠাৎ করেই একটু গরম পড়ে গেল। আর একটা টেবিল রয়েছে, আর ঝোলানোর জন্য রয়েছে স্ট্যান্ড। আর তাঁবুর পেছনে রয়েছে আর একটা ছোট ঘর। এই ঘরটা একটু অন্ধকার কারণ পর্যাপ্ত লাইটিং নেই। এখানে একটা ড্রেসিং ইউনিট আছে আর একটা টেবিল টাইপের দেখতে পাচ্ছি। আর এই ছোট্ট ঘরের পেছনে একটা দরজা মতন করা, এই দরজা দিয়ে বেরোলে আমি চলে এলাম তাঁবুর ব্যাক সাইডে। এরকম পাশাপাশি 9টা তাঁবু আছে এখানে। আর যারা ভাবছেন থাকবো তো টেন্টে, বাথরুমটা কি টেন্টের ভেতর? না, বাথরুম কিন্তু টেন্টের ভেতর না। প্রত্যেকটা টেন্টের ব্যাক সাইডে পাকা বাথরুম রয়েছে, একদম পাকা, ওপরে টিনের চাল দেওয়া। আর বাথরুমটা যথেষ্ট বড়, স্পেসিয়াস। যদিও কারেন্ট নেই এখানটায়, কিন্তু সোলার সিস্টেম রয়েছে। সেই সোলার সিস্টেমের সাহায্যে গরম জল ঠান্ডা জল দুটোই অ্যাভেলেবেল আছে বাথরুমে। আর ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, বেসিন আছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাকে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়ার পেছন দিকটায় ওই পাশে ওদিকে আছে 3টে টেন্ট, 7, 8, 9। আর ওই 3টে টেন্টেরই জাস্ট যে ফ্রন্ট সাইডটা ফাঁকা, জাস্ট জঙ্গল দেখা যাচ্ছে। আর ডাইনিং এরিয়ার এই পাশটায় এখানে আছে আরও দুটো টেন্ট। এই দুটো হচ্ছে 5 আর 6। এখানে হচ্ছে দুটো টেন্ট, 5 আর 6। আর যে বাকি টেন্টগুলো, সেই বাকি টেন্টগুলো ওই সোলার প্যানেল যেগুলো দেখা যাচ্ছে, ওই সোলার প্যানেলের ওই পাশে আছে বাকি টেন্টগুলো। এক ঝলক দেখে নিই, যদিও বাইরে থেকে সব টেন্টই কিন্তু একই রকম দেখতে। এটা হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া।
এই ডাইনিং এরিয়ায় মোট 5টা টেবিল পাতা আছে, চারজন চারজন করে বসার জন্য। মানে এটা অ্যাকচুয়ালি একটা টিনের ঘর। আহ, এই এই জানলাগুলো খুলে দেওয়া হয়েছে এখন, এগুলো রাতের দিকে বন্ধ থাকে। কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে যদি তাঁবুর সঙ্গে মানানসই ভাবে বানানো যেত, জঙ্গলের ভেতর না, এটার একটা বিশাল অ্যাডভান্টেজ অলরেডি রয়েছে যে চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, এখানে কিন্তু যে 3,000 টাকা আপনি যে ভাড়াটা দিয়েছেন, এই 3,000 টাকার মধ্যে কিন্তু আপনার খাবার ধরা আছে। খাবার অর্থাৎ আপনি যেদিন ঢুকছেন সেদিনের লাঞ্চ, সেদিনের ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স, সেদিন রাতের ডিনার, আর পরদিন সকালে ব্রেকফাস্ট। তো ফুল কোর্স যে মিল আছে সেই পুরো ফুল কোর্স মিল সার্ভ করা হয়। ভাত রুটি দু রকমেরই অপশন এখানে অ্যাভেলেবেল আছে। আর চিকেন এখানটায় পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় মাছ অথবা ডিম অথবা পিওর ভেজ। আজ আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তরকারি, রুই মাছের ঝোল ও তার সাথে টমেটোর চাটনি। লাঞ্চ করার পর সবাই মিলে একটু বের হয়েছি গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবো বলে। এখানে যদি কেউ না থাকেন টেন্টে, তাহলে নীলগিরিতে যেখান থেকে আমি গাড়ির পারমিট বের করলাম সেখান থেকে পারমিট নিয়ে ডে সাফারি করা যায়। আর যেহেতু আমি ভেতরে থাকছি, তো আমি সেখানে এমনি গাড়ি নিয়ে ঘুরতে পারবো। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু কোনো গাইড লাগবে না। আর জঙ্গলটা কম্পারেটিভলি আমি বলবো যে সেফ। যদিও হাতি আছে এখানটায়, কিন্তু এদের এখানকার যারা কর্মচারীরা রয়েছেন ওদের সঙ্গে কথা বললাম, তো ওনারা বললেন ঠিক আছে, সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, জঙ্গলের মধ্যে নামবেন না কোথাও। ওয়াচ টাওয়ার করা আছে কিছু, ওয়াচ টাওয়ারগুলোতে উঠবেন, আদারওয়াইজ জঙ্গলের মধ্যে কোথাও গাড়ি দাঁড় করিয়ে না নামাটাই বাঞ্ছনীয়। জমিয়ে লাঞ্চ করে আমরা বের হয়ে পড়লাম জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি তো করেছি অনেক, কিন্তু আজ এই জঙ্গল সাফারির এক্সাইটমেন্টটা অন্যরকম। কারণ আজ প্রথমবার আমি নিজের গাড়ি চালিয়ে ঢুকবো জঙ্গলে, করব জঙ্গল সাফারি আমার ইচ্ছে মতন, দাঁড়াবো যেখানে খুশি আর প্রাণ ভরে উপভোগ করব বন্য প্রকৃতিকে। সময়ের কোনো বেড়াজাল কিন্তু আজ আর নেই। জঙ্গল সাফারিতে সেদিন দেখতে পেয়েছিলাম হরিণ, বাইসন আর এখানকার যে মূল আকর্ষণ সেই জায়ান্ট স্কুইরেলকে, যার কিন্তু এক একটার সাইজ প্রায় বেড়ালের সমান। কুলডিহার জঙ্গল সাফারি নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আছে, যেটি কিন্তু আপনি দেখে নিতে পারেন ওপরের আই বাটনে ক্লিক করে। জঙ্গল সাফারি শেষ করে টেন্টে ফিরতে না ফিরতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর তার সাথে শুরু হলো বজ্রপাত। কালো আকাশের বুক চিরে লক্ষ কোটি ওয়াটের বিদ্যুৎ রাতের অন্ধকারে জঙ্গলকে ক্ষণিকের ভগ্নাংশের জন্য পরিস্ফুট করতে থাকল। আর খানিক পরেই নামল প্রবল বৃষ্টি। টেন্টের ব্যালকনিতে বসে চা পকোড়া সহযোগে উপভোগ করলাম প্রকৃতির এই ভীষণ সুন্দর রূপ। বৃষ্টি ধরল প্রায় রাত 9টায়। আমাদের ডিনার করারও ডাক এসে পড়ল তার ভেতর। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। তো আজকে ডিনারের মেনু আছে তরকা আন্ডা কারি আর রুটি, অথবা তরকা আন্ডা কারি আর ভাত। তো আমি ভাতের অপশানে গেছি, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবার ঝটপট বসে পড়বো ডিনার করতে। বাইরে তো সেই বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই সুন্দর ডিনার করে একদম ঝটপট ঢুকে পড়বো কম্বলের ভেতর। বৃষ্টির ফলে ঠান্ডা পড়ে গেছিল, আর তাই আমার মতন ঋষিয়া নেচার ক্যাম্পও রাতের কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল সে রাতে। ঋষিয়া নেচার ক্যাম্পে থাকতে খরচ কত? এই প্রত্যেকটা টেন্টের ভাড়া আছে 3,000 টাকা করে পার ডে। এখানে অ্যাকোমোডেশন দুজনের, মানে দুজন অ্যাডাল্টের, তাহলে ভাড়া হলো 3,000 টাকা। এর ওপরে যোগ হবে জিএসটি, আর তার উপরে যোগ হবে, যেহেতু এটা একটা সংরক্ষিত বনাঞ্চল, এখানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি আপনাকে দিতে হবে। সেই এন্ট্রি ফিও কিন্তু এই ভাড়ার মধ্যে ধরা থাকবে। তাহলে এক রাত্রি থাকার জন্য এখানে ভাড়া পড়বে 3,340 টাকা, যার মধ্যে ধরা আছে অ্যাকোমোডেশন ফি, যার মধ্যে ধরা আছে এন্ট্রি ফি,
আর যার মধ্যে ধরা আছে জিএসটি। আমার 2 রাত 3 দিনের কুলডিহা ভ্রমণের এখানেই শেষ। এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার আপনাকে দিতে, আর নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে আর যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই করবেন কিন্তু সাবস্ক্রাইব, আর বেল আইকন ক্লিক করে দিলে সবার আগে আপনি পাবেন নোটিফিকেশান যখন আমি এরকম নতুন কোনো ভিডিও দেব এই আমার চ্যানেলে। পরবর্তী ভিডিও যতক্ষণ না নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।